সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমাদের আলটিমেট টিউনের নিয়মিত আয়োজন আলটিমেট হিস্ট্রিতে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় এপিসোডের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় এপিসোডের এই পর্বে উপস্থাপক হিসেবে আছি আমি কামরান সিদ্দিকী। আমাদের সঙ্গে আছেন, আমরা যার বই নিয়ে আজকে আলোচনা করব, কাশ্মীর ইতিহাস ও রাজনীতি, এই বইয়ের লেখক জনাব জাকারিয়া পলাশ। আপনাকে স্বাগত। অমৃতসর নিয়ে কথা বলছিলাম, এটা যদি আরেকটু দর্শকদের জন্য বিস্তারিত ধারণা দেন। হ্যাঁ, ধন্যবাদ। আর একটু স্পষ্ট করা দরকার, অমৃতসরের যে চুক্তিটি হয়েছিল 1846 সালে, এই চুক্তিটি আসলে কাশ্মীরের বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা, এই বাস্তবতায় বলতে গেলে এটার শুরুটাই হয়েছিল অমৃতসর চুক্তির মাধ্যমে। ওই অমৃতসর চুক্তিতে 75 লক্ষ রুপির বিনিময়ে ব্রিটিশরা এই মহারাজার কাছে কাশ্মীরকে বিক্রি করে দিয়েছিল, যেটাকে মহাত্মা গান্ধী পরবর্তীতে বলেছেন ডিড অফ সেল, বিক্রির চুক্তি। এবং এরকম অসংখ্য কবিতা এসেছে, কবিতায় বলা হয়েছে, বিভিন্ন কবিরা লিখেছে যে এখানকার মানুষ, এখানকার সম্পদ সব কিছুকে বিক্রি করে দেওয়া হয়েছে। তো ব্রিটিশরা এরকম কাশ্মীরিদেরকে বিক্রি করে দিয়েছে। এই বিক্রিলব্ধ অঞ্চল হিসেবেই মহারাজা কাশ্মীরের উপরে তার নিয়ন্ত্রণ স্থাপন করেছেন। এবং শুধু কাশ্মীর নয়, গিলগিত, বালতিস্তান, লাদাখ, এই অঞ্চলগুলো ধীরে ধীরে মহারাজা তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। আচ্ছা, এই যে মানচিত্রটা আমরা দেখতে পাচ্ছি এবং সবসময় কাশ্মীরের নিয়ে কথা হলে এই মানচিত্রটা দেখা যায়, এটা হচ্ছে মহারাজার সেই মানচিত্র। মহারাজাকে ব্রিটিশরা যে অঞ্চলের জন্য স্বায়ত্তশাসন দিয়েছিল সেই অঞ্চলটা হচ্ছে এটা। এর মধ্যে নিচের দিকে আছে জম্মু, এর ডান দিকে আছে লাদাখ, মাঝখানে আছে কাশ্মীর, এর উত্তর দিকে আছে গিলগিত, এর উত্তরের দিকে আছে বালতিস্তান। এই বিভিন্ন অঞ্চল, আলাদা আলাদা অঞ্চল, আলাদা আলাদা ভূখণ্ড, এগুলোকে একসঙ্গে করে মহারাজা শাসন করতেন। মহারাজাকে এক ধরনের স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল, যেটাকে ব্রিটিশদের ভাষায় বলা হতো প্রিন্সলি স্টেট। এরকম আরও অসংখ্য প্রিন্সলি স্টেট ছিল। সেই প্রিন্সলি স্টেটগুলোকে এক ধরনের অটোনমি দেওয়া হয়েছিল। তাদের স্বার্থের জায়গাটা আসলে কী ছিল? আচ্ছা, এখানে ব্রিটিশদের স্বার্থের জায়গাটা দুই ধরনের। একটা হচ্ছে ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশে প্রথমত এসেছিল অর্থনৈতিক কারণে। শিল্প বিপ্লবকে গতিশীল করার জন্য বিভিন্ন জায়গায় কাঁচামাল সংগ্রহের জন্যই তারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে উপনিবেশ স্থাপন করেছিল। তারই অংশ হিসেবে তারা বাংলায় এসে উপনিবেশ স্থাপন করেছে, পাঞ্জাবে স্থাপন করেছে, গোটা ভারত মহাদেশকে নিয়ন্ত্রণ নিয়েছে। পরবর্তীতে এটা যখন তাদের একটা উপনিবেশ হলো, এটা তাদের নিজেদের সাম্রাজ্যের অংশ হলো, তখন এখানে রাজনৈতিক কিছু স্বার্থ জড়িত হয়ে গেল। কারণ দেখুন, ব্রিটিশদের এই সাম্রাজ্য, ভারতীয় উপমহাদেশ যখন ব্রিটিশ সরকারের অধীনে, তখন এর ঠিক সীমান্তের ওপারেই ছিল রাশিয়ার সাম্রাজ্য, জার সাম্রাজ্য। তো স্বাভাবিকভাবেই দুইটা সাম্রাজ্য যখন পাশাপাশি থাকে, তখন তার সীমান্তবর্তী এলাকাতে কিন্তু টেনশন থাকে। এই কারণেই দেখুন, পাঞ্জাবকে ব্রিটিশরা তাদের অর্থনৈতিক টেরিটরি হিসেবে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে, বাংলাকে তারা তাদের অর্থনৈতিক টেরিটরি হিসেবে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু কাশ্মীরকে, যেহেতু সীমান্তবর্তী, কাশ্মীর থেকে আরেকটু উত্তরে গেলেই সেটা আফগানিস্তান, আরেকটু উত্তরে গেলেই সেখানে চীন, কাশ্মীর থেকে আরেকটু উত্তরে গেলেই সেখানে রাশিয়া। এই জায়গাগুলো হচ্ছে তাদের এনিমি টেরিটরি বা শত্রুর অঞ্চল, যে কারণে কাশ্মীরকে তারা একটা বাফার বা একটা ব্যালেন্সিং জায়গা হিসেবে রেখেছে। এই জন্য কাশ্মীর তাদের ইকোনমিক উপনিবেশ ছিল না, কিন্তু কাশ্মীর ছিল তাদের একটা স্ট্র্যাটেজিক উপনিবেশ, একটা কৌশলগত উপনিবেশ। যে কারণে কাশ্মীরে তারা সরাসরি নিজেরা শাসন না করে তারা এখানে মহারাজাকে এক ধরনের অটোনমি, এক ধরনের স্বায়ত্তশাসন দিয়েছিল। মহারাজা কাশ্মীরকে শাসন করেছে এই ব্রিটিশদের প্রিন্স হিসেবে বা ব্রিটিশদের স্বায়ত্তশাসনপ্রাপ্ত একজন মহারাজা হিসেবে। ব্রিটিশ মহারাজার পরিবার শাসন করেছে। মহারাজা, তার ছেলে, তার ভাতিজা এবং সর্বশেষ তার নাতি, এই 4 প্রজন্ম শাসন করেছে প্রায় 101 বছর। ইনফ্যাক্ট এই 101 বছরের শাসনে কাশ্মীরের অবস্থা ছিল অনেক একটা জটিল অবস্থা সেখানে বিরাজ করেছে। জম্মু, আমাদের এখানে আর একটু ডেমোগ্রাফিক বা জনমিতিক ব্যাখ্যাও দেওয়া প্রয়োজন। জম্মুতে যেরকম হিন্দু সংখ্যাগরিষ্ঠতা ছিল, কাশ্মীরে ব্যাপক মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ছিল। এরপরে এই যে সংখ্যাগরিষ্ঠতার যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যগুলো কাশ্মীরের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে। এবং সেই সময় 1930 সালের দিকে সর্বপ্রথম কাশ্মীরের মুসলমানরা শেখ আবদুল্লাহ সহ কিছু নেতার নেতৃত্বে এক ধরনের আন্দোলন শুরু করে যে কাশ্মীরে আমাদের গণতন্ত্র চাই, মহারাজার এই জমিদার প্রথা বিলুপ্তি চাই, কিংবা তারা সেখানে সেই মহারাজার বিরুদ্ধে এক ধরনের আন্দোলন গড়ে ওঠে। এবং এই আন্দোলনের প্রেক্ষিতেই ধীরে ধীরে মহারাজা তার জনপ্রিয়তা হারান। এবং মহারাজা এমনিতেই তো জনপ্রিয়তা ছিল না, কিন্তু কাশ্মীরিদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির সাথে সাথেই মহারাজার বৈধতাও আসলে জনগণের কাছে থাকে না। এই পরিস্থিতিতেই এরই মধ্যে কিন্তু বৃহত্তর ভারতীয় উপমহাদেশে পার্টিশন বা দেশভাগের যে ডামাডোল সেটা শুরু হয়, স্বাধীনতার ডামাডোল শুরু হয়। সেখানে
পাকিস্তান আন্দোলন বিস্তৃত হয়। দেখা যায় যে কংগ্রেস এবং হচ্ছে মানে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং হচ্ছে মুসলিম লীগ এই দলগুলোর মধ্যে যে বৃহত্তর রাজনৈতিক বিরোধ, এই বিরোধের সময়ই কাশ্মীরে এই মহারাজার বিরুদ্ধে জন আন্দোলনটা বেড়ে উঠেছিল। তো এই সময় আন্দোলনটা কারা শুরু করেছিল? সে আন্দোলনটা শুরু করেছিল মূলত কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকজনই। সেখানে কাশ্মীরের মুসলিম কনফারেন্স নামে একটা দল, তার নেতৃত্বে ছিল শেখ মোহাম্মদ আবদুল্লাহ নামে একজন রাজনীতিবিদ, স্কুল শিক্ষক ছিলেন তিনি। পরবর্তীতে তিনি রাজনীতিতে আসেন, তিনি এই দলটা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি 1939 সালে মুসলিম লীগের পক্ষ থেকে যে পাকিস্তান প্রস্তাব কিংবা লাহোর প্রস্তাবেরও এক বছর আগে 1939 সালে এই মুসলিম কনফারেন্সকে নাম পরিবর্তন করে ন্যাশনাল কনফারেন্স করা হয়। এর উদ্দেশ্য ছিল যে শুধু মুসলিম নয়, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে তিনি মহারাজার বিরুদ্ধে আন্দোলন করবেন। এক্ষেত্রে কি তাদের কোনো কংগ্রেসের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল? হ্যাঁ, অবশ্যই আপনি ভালো ব্যাপারটি ধরেছেন। তখন এই ন্যাশনাল কনফারেন্সের পক্ষে যারা ছিল, মানে যারা দলটার পরিবর্তন করে একটা অসাম্প্রদায়িক নাম দেওয়ার চেষ্টা করেছে, তাদের সঙ্গে ভারতীয় নেতা নেহেরু এবং গান্ধীর অনেক ভালো সখ্য ছিল এবং এই সখ্যতার কারণেই তারা ধীরে ধীরে কংগ্রেসের রাজনৈতিক দর্শনকে সমর্থন করে কিংবা অসাম্প্রদায়িক একটা সার্বজনীন ভারতের ধারণাকে সমর্থন করে। বিপরীতক্রমে যারা ন্যাশনাল কনফারেন্সে যোগ দেয়নি বা যারা ন্যাশনাল কনফারেন্সকে যোগ না দিয়ে তারা মুসলিম কনফারেন্সকে পুনর্গঠিত করেছিল, তারা মুসলিম লীগকে সমর্থন করে পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু করে এবং এইভাবেই করেই কাশ্মীরেও একটা পক্ষ ভারতে যোগ দেওয়ার পক্ষে মতামত দেয়, আর একটা পক্ষ পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে মতামত দেয়। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আলটিমেট হিস্ট্রির দ্বিতীয় এপিসোড। আজকে আমাদের আলোচনার বিষয় কাশ্মীর, ইতিহাস ও রাজনীতি। তো মিস্টার পলাশ, আমরা মহারাজার শাসন নিয়ে কথা বলছিলাম, কিন্তু কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যটা ঠিক ভারত এবং কাশ্মীর উভয়ের সীমান্তে পড়ার কারণে এটা নিয়ে বিতর্কটা বিস্তৃত হয় এবং সেই সময়ে মজার ব্যাপার হচ্ছে যে সেই মহারাজা ছিলেন হিন্দু জমিদার এবং তাদের গণতান্ত্রিক নেতা ছিলেন মুসলিম নেতা শেখ মোহাম্মদ আবদুল্লাহ। কিন্তু শেখ মোহাম্মদ আবদুল্লাহর সঙ্গে ব্যক্তিগতভাবে দারুণ সম্পর্ক ছিল নেহেরুর, যে কারণে শেখ আবদুল্লাহ মুসলিম নেতা হলেও তার আন্তরিক আগ্রহ ছিল ভারতে যোগদান করার। তো জনপ্রিয় নেতা হিসেবে তিনিও ভারতের পক্ষে ছিলেন এবং রাজনৈতিক দেন দরবারের নানান চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে মহারাজা নিজেও ভারতে যোগদানের দিকে আগ্রহী হয়েছেন। ওদিকে পাকিস্তান থেকে জিন্নার ধারণা ছিল যে হয়তো জনসংখ্যা বেশি হওয়ার কারণে কিংবা পাকিস্তানের জনগণেরও আকাঙ্ক্ষা ছিল যে জনসংখ্যা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সে কারণে তারা হয়তো পাকিস্তান হয়তো কাশ্মীরকে পাবে। কিন্তু ঠিক সে অর্থে তাদের জিন্নার সেই কূটনৈতিক ভূমিকাও ছিল না, কূটনৈতিক অতটা সক্রিয় ভূমিকা তিনি কাশ্মীরের ব্যাপারে রাখেননি কাশ্মীরকে তার নিজের নিয়ন্ত্রণে নেয়ার জন্য। এবং এই পরিস্থিতিতেই মহারাজা যখন তার কাশ্মীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, উত্তরাঞ্চলের লোকজন, বিশেষ করে গিলগিত বালতিস্তানের সাধারণ নাগরিকরা, তারা শ্রীনগরে চলে আসে। একই সাথে জম্মুতে কিন্তু হিন্দুরা মুসলিমদেরকে ব্যাপকভাবে নিপীড়ন এবং হত্যাযজ্ঞ চালাচ্ছিল। গোটা ভারতে যেরকম একটা সাম্প্রদায়িক দাঙ্গা চলছিল, জম্মুতে সেরকম সাম্প্রদায়িক দাঙ্গা চলছিল, কাশ্মীরে সেরকমভাবে উত্তরাঞ্চলের মুসলমানরা শ্রীনগরের নিয়ন্ত্রণ নিতে চলে আসে। এবং সেই পরিস্থিতিতে মহারাজা যখন জম্মুতে আশ্রয় নেন, তখন মহারাজা ভারতের কাছে সাহায্য চাইলে ভারত তখন বলেছিল যে ভারতে যোগদান করার সাপেক্ষে ভারত সেখানে সৈন্য পাঠিয়ে সাহায্য করবে। তো যখন মহারাজা ভারতে যোগ দেন, ভারত সেখানে সৈন্য পাঠায়, পাকিস্তান তার ফর্মাল সৈন্যবাহিনী পাঠায়। তো ঠিক ভারত এবং পাকিস্তান এই দুইটা রাষ্ট্রের জন্মের প্রথম বছরই কাশ্মীরকে কেন্দ্র করে তারা যুদ্ধে জড়িয়ে পড়ে। জনাব জাকারিয়া পলাশ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আলটিমেট টিউনের দ্বিতীয় এপিসোডের দ্বিতীয় পর্ব এ পর্যন্তই। আপনাদের সাথে ছিলাম আমি কামরান সিদ্দিকী। আমাদের দ্বিতীয় এপিসোড কাশ্মীর, ইতিহাস ও রাজনীতি বইটি। আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন ইমেইলের মাধ্যমে। ইমেইল ultimatetune.info@gmail.com, ওয়েবসাইট www.ultimatetune.com। আশা করছি আপনারা সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।